পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো, তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া, যেসব পুলিশ আসলে হত নিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা, ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি সেরকম মনে করেন কিনা? আমি এই বিষয় নিয়ে আর চর্চাও করি না, চিন্তাও করি না। আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি ওকে। তে সবাই সবাই বিজ্ঞ লোক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন, আই ডোন্ট নো। আচ্ছা সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম। আচ্ছা বাট ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমাদের দর্শকরা, আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক, আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন, বাংলাদেশে মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাধরা। এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না এই 7.62 রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে, এটা তো পুলিশ ব্যবহার করে না, এই বক্তব্যটাকে আপনি না দিতেন? আমরা প্রশ্ন আপনাকে যেটি করছিলাম যে সেটি হচ্ছে যে এই যে থানা পুলিশ পর্যায়ে সরকার নিয়ন্ত্রণ করতে, অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, নাকি এক ধরনের শিথিলতা দেখাচ্ছে এই কারণে যে এই শিথিলতা দেখিয়ে সরকার দেখাতে চায় যে এখনো নির্বাচনের জন্য আসলে এই সরকার যথোপযুক্ত পরিবেশ দিতে পারবে না? আপনার কাছে কি মনে হয় যে থানা পুলিশের এই যে এটা তো শিথিলতা? ধরেন ধরেন এটা তো আমি একরকম ব্যাখ্যা করতে পারি, হুম হুম আপনি একরকম ব্যাখ্যা করতে পারেন। হুম হুম আর আমাদের দেশে ব্যাখ্যা তো আপনার পজিটিভ পজিটিভ কম হয়, নেগেটিভ বেশি হয়। হুম হুম আমি এরকম কোনো আমি তো যেহেতু ক্যাবিনেটে আছি, আমি ক্যাবিনেটে হুম এরকম কোনো লক্ষণ দেখিনি হুম যে কেউ হয়তো এটাকে এইভাবে মনে করছে বা কেউ এটা করতে চাচ্ছে না। আমরা কিন্তু সবাই এই বিষয়ে অত্যন্ত সচেতন যে এই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা দরকার। হুম কিন্তু আমি আপনাকে কতগুলো সাইকোলজিক্যাল কথা বললাম, হুম হুম এইটা এই ট্রমা থেকে বেরোতে সময় লাগবে। কারণ কারণ আপনি একটা 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 কথা মনে রাখবেন যে আমরা তো বিদেশি লোক না, বা এই পুলিশ হুম। তো বাইরে থেকে আসেনি। এই পুলিশের কিচেন কিন্তু এইখানে। কিন্তু এইটার কি কোনো সমাধান কি আছে? আবার কি যেটা করেছি সেটা সেটা যে নিজের দেশের লোকের উপরে গুলিবর্ষণ, নিজের দেশের লোককে টর্চার করা, এটা তো এখন দেয়া রিয়ালাইজিং যে এটা কতখানি অমানবিক কাজ তারা করেছে। এবং তার কিছু কিছু তার তো কিছু এই ধরনের যখন মানে একটা এর মধ্যে নেমেছে, আপনি দেখেছেন যে 5 অগস্ট বা 4 অগস্ট, 3rd 4th অগস্ট পুলিশের এক্সশন চলে আসছে। পুলিশের মানে একটা টায়ার্ডনেস, এমন টায়ার্ডনেস, সাধারণ পুলিশ, আমি বলছি না যে সবাই, হুম কিছু কিছু তো অতি উৎসাহী ছিল, কিন্তু বেশিরভাগ পুলিশের একটা টায়ার্ডনেস, একটা ভয়, একটা ভীতি যখন দেখলো যে এত গুলি করে এত মারার পরেও কেউ কিন্তু দৌড়ায় জানিল আরো আসছে, আরো আসছে, একটা অভূতপূর্ব ব্যাপার। আপনি খালেদ নিশ্চয়ই বলবেন এটা অভূতপূর্ব না না ব্যাপার। সেটা ঠিকই আছে, আগে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে পুলিশের মধ্যে এটি আসলে কিভাবে আবার ফিরে আনা সম্ভব, যে তারা যে একটা আইনশৃঙ্খলা বাহিনী, তারা যে আসলে কারো পেটাও বাহিনী না, তারা যে জমিদারের রাখাল না, লাঠিয়াল না, এটা কিভাবে তাদের মধ্যে ফিরে আসবে? এইটার জন্য কোনো এটা কোনো আমি আমি শুধু এটা বলিনি, কোনো কোনো পুলিশ কর্মকর্তা, পুলিশের যারা সদস্য তারা আমাকে বলেছেন, আপনিও নিশ্চয়ই এটি শুনেছেন, যে পুলিশ যেগুলিকে মারা হয়েছে তাদের বিচারের ব্যাপারটা মানে দুটাই যদি পাশাপাশি আসলে ঠিক করা হইতো, তাইলে মানে যারা অপরাধী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া, যেসব পুলিশ আসলে হত নিহত হয়েছেন তাদের বিচারের ব্যবস্থা করা বা তাদেরকে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করা, ওইটা যদি হইতো তাহলে তাদের জন্য একটু সুবিধা হতো। আপনি কি সেরকম মনে করেন কিনা? আমি এই বিষয় নিয়ে আর চর্চাও করি না, চিন্তাও করি না। আমার মনে হয় যে এটা হোম মিনিস্ট্রি ওকে। তে সবাই সবাই বিজ্ঞ লোক আছেন, তারা নিশ্চয়ই এই বিষয়টা তারাও হয়তো দেখছেন বা চিন্তা করছেন, আই ডোন্ট নো। আচ্ছা সেটা তো আমি যদি হোমে থাকতাম তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারতাম। আচ্ছা বাট ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমাদের দর্শকরা,
আপনাকে অবশ্য আগেও আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তখন আপনার রাইফেল এবং স্নাইপার রাইফেল এবং গুলির প্রসঙ্গে আপনার কথাটি বলে আপনাকে আসলে অনেক, আমি যদি এটাকে বলি হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা যেরকম ব্যাকলেশের সম্মুখীন হন, বাংলাদেশে মানুষরা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে অনেক বেশি জেনেও সেই ব্যাকলেশেরই সম্মুখীন হতে আপনাকে দেখেছেন কখনো ক্ষমতাধরা। এইটা কি আপনার কখনো মনে হয় যে হাইন্ডসাইট আপনি যদি পুরনো জিনিসটা দেখতে চাইতেন তাহলে এই কথাটা আপনার না বলতেন যে না এই 7.62 রাইফেল স্নাইপার কোত্থেকে এসেছে, এটা তো পুলিশ ব্যবহার করে না, এই বক্তব্যটাকে আপনি না দিতেন? এরকম কি হয়? না 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 না, আমার কথাটা আমি এখনো পরিষ্কার করে বলছি, যদি এটা পুরনো জিনিস বলার কি। আমি আমি জানেন খালেদ, আমি তো আপনি যে 15 বছরের কথা বললেন, এই 15 বছর কিন্তু আমি একটা কথা বলেছি, যখন এই ধরনের সরকার কোল্যাপস করে তখন কিন্তু দেশের প্রতিটি অঙ্গ কোল্যাপস করে। বুঝতে পারছেন না, আমরা একটা কোল্যাপস অ্যাডমিনিস্ট্রেশন, একটা কোল্যাপস কান্ট্রির মধ্যে বসে আছি। অনলি 10 মান্থ 11 মান্থ, হ্যাঁ, 10-11 মাসে আপনি আরো কাউকে নিয়ে আসেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা হোল সিস্টেম হচ্ছে কোল্যাপস। তাহলে 15 বছর আপনি নিজে দেখেছেন যে আইন আইন থেকে শুরু করে আপনার কোর্ট থেকে শুরু করে কোন জায়গাটা ডিট ফাংশন, কোন জায়গাটায় তারা নিজেদের মতো করে করেন। এইটা কোল্যাপস, হ্যাঁ, এই যে কোল্যাপসটা করেছে, নন পুলিশ তাদের হাতে রাইফেল। আমি তো এখানে, আমি যেখানে আছি দিস সেন্টার, তার মানে আপনার মহাখালী, আমি আমার ছাদের উপর থেকে দেখেছি রেস্কিউ করতে এয়ারফোর্স দিয়ে তারা লুঙ্গি পড়াচ্ছিল। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, আমি যদি আপনাকে ভিডিওগুলো দেখাই, তাদের হাতে স্নাইপার রাইফেল, তাদের হাতে 7.62 এভিডেন্ট। আমি সে কথা বলেছি, এই পুলিশের রাইফেল এই সিভিলিয়ানদের হাতে কিভাবে গেল, এটার ইনভেস্টিগেশন করতে হবে। হাউ this rifle has gone, it's a dangerous issue. এটা ইস্যু হিসেবে অবশ্য খুবই মারাত্মক। আমার মনে হয় যে সরকার সেটিকে আসলে খুবই গুরুত্ব দিয়ে এটি তদন্ত করা উচিত, দরকার হলে আন্তর্জাতিক তদন্ত করা উচিত। যদি সিভিলিয়ানদের হাতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর রাইফেল যায় শুধু একটি কারণেই, একটি দল বা এটার সাথে সংশ্লিষ্ট সকল সরকারের সকল কারো বিচার হওয়া উচিত যারা এটি করেছে। এটি আসলে আমি সেটাই বলেছিলাম, তখন বলেছিলাম যে আমি হোমে আসছি, আমি এটা তদন্ত করব। কিন্তু আপনার কথা শুনে অনেক আওয়ামী লীগের খুশি হয়ে এরকম ভাবে বলতে চেষ্টা করেছে যে এইগুলি আসলে শিবির বা জামায়াতে ইসলামী এই 7.62 রাইফেল নিয়ে, পাকিস্তানি বাহিনী 7.62 রাইফেল নিয়ে আসলে গুলি করেছে, এটি বোঝা গেছে। এবং আপনাকে মন্ত্রণালয় থেকে চেঞ্জ করে দেওয়া এটা খুবই কোইনসাইড করেছে ওই সময় জিনিসটা, যে আপনাকে সরকার বিব্রত হয়েছে। না 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 না, শোনেন, আমার দায়িত্ব ছিল, আমি মনে করি আমিও হোম মিনিস্টার থাকলে এখন আমার দায়িত্ব ছিল কি ছিল না, এটা বল, এটা আমারই দায়িত্ব ছিল, তাই না? রাইট। আমি তো তখন একথা বলেছি এই কারণে যে অনেক রাইফেল আমাদের হারিয়ে গেছে। তখন আমি যখন ছিলাম 2500 রাইফেল 7.62 ওয়াজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, কোথায় গেছে এগুলো, ওয়ার দে হ্যাভ গন। আমি তো একটা আলটিমেটাম দিয়েছিলাম যে 1 তারিখের মধ্যে রাইফেল যদি জমা না দেয় ধরে নেওয়া হবে যে তারা ব্যান্ডিট। হ্যাঁ, এখনো তো অনেক, আমি জানি না কতগুলো। রাইট। আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন, কারণ এটা নিয়ে আমি আর আপনার সঙ্গে এই মুহূর্তে, কারণ আমাদের অনেকগুলি বিষয় রয়েছে, নির্বাচন এবং অন্যান্য আপনার মন্ত্রণালয়ের বিষয় নিয়ে। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন, যে প্রশ্নটি তুলেছেন, যেটি আমাদের সবার মনে এই প্রশ্ন, কারণ ময়নাতদন্তের মধ্যেও যখন এই রাইফেলের অস্তিত্ব, গুলির অস্তিত্ব, অন্য অনেক মানে যেটাকে হচ্ছে আদালতের কাছে গ্রহণযোগ্য অস্তিত্ব যখন ধরা পড়ছে, আজ না হোক ভবিষ্যতে যখনই এই মামলাটি উঠবে তখন এই কথাটি উঠবে, সরকার কি এইগুলির তদন্ত করছে? আসলে কারা করেছে এগুলি, কারা এর জন্য ছিল, সরকার কি এইভাবে তদন্ত করছে? এটা তো হোম মিনিস্ট্রি, আমরা আশা করব যে ক্যাবিনেটেও আপনারা নিশ্চয়ই এগুলি নিয়ে কথা বলবেন এবং কারা এর জন্য আসলে দায়ী, ইতিহাসের প্রয়োজনে আমরা যেন সেগুলি জানতে পারি, বা কাদের কাছে আসলে কোন সিভিল লোকদের কাছে আসলে এই অস্ত্র কারা দিয়েছিল। আমি পরবর্তী প্রসঙ্গে আসি, আবার একটু ক্যাবিনেটে ফিরে আসি। এই সরকার 11 মাস পার করে ফেলেছে, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, এখন আপনাদের 1 বছরের হিসাব করা শুরু হয়েছে। আমি যেই কথাটি বলছিলাম যে মব কালচার নাকি প্রেশার গ্রুপ, আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেইটা মানে কিরকম? ধরেন প্রেস সেকশন বলতেছে যে মব না, সেটি হচ্ছে প্রেশার গ্রুপ।
আবার সরকার থেকে বলা হচ্ছে যে এই মবের এই ব্যাপারগুলি কিন্তু বরদাস্ত করা হবে না। এইটা আসলে ক্যাবিনেটে কিভাবে আলোচিত হয়? এটা কি আসলে মব, প্রেশার গ্রুপ, নতুন ডিফিনিশন দরকার, কি আসলে জিনিসটা? এটা আপনি যেভাবে দেখেন, আপনি প্রেশার গ্রুপ বলতে আপনি যাদেরকে বোঝাচ্ছেন তাও হতে পারে। মব কালচার বলতে মবটা কারা, মব কি আপনি আমি কি আপনাকে খালেদ আপনি কে তো আমার পয়েন্ট আউট করার দরকার পড়ে না। এই ধরনের একটা রেভলিউশন আপনি চিন্তা করেন, একটা টোটালি লিডারলেস যেটা হয়েছে, যেটা যার ডেফিনেশন আপনি যেই দেন না কেন, যে মাস্টার মাইন্ড অমুক তমুক যাই হোক, বাট ফ্রন্টে তো কোনো ওই রকম আইকনিক লিডার ছিল যে তার নেতৃত্বে এই রেভলিউশন হচ্ছে। এই রেভলিউশন গুলো যেগুলো আমরা দেখেছি, ধরুন আপনার রোজ রেভলিউশন, ইয়েলো রেভলিউশন, যেগুলো আপনার ইউরোপে হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আরব আরব বসন্ত যেটাকে আমরা বলছি, আরব স্প্রিং, এখানে ঠিক জনগণের থেকে কিন্তু রেভলিউশন গুলো হয়েছে। হওয়ার পরে ওইসব দেশ কি এখনো সেটেল হয়েছে বলে আপনার মনে হচ্ছে? হয়নি। কিন্তু আমি আমি বাংলাদেশের মানুষকে অন্তত এতটুকু আপনার ক্রেডিট দিতে চাই যে আমরা যে ভয় পেয়েছিলাম, আমি অন্তত এই ক্যাবিনেটে ঢোকার আগে চিন্তা করছিলাম যে এই গভর্নমেন্ট যখন কোলাপস করে যাবে তখন কি কেওস দেশে হবে, কতখানি কেওস হবে, ব্যাংক লুট হবে, রেলওয়ে লাইন উপড়ানো হবে, যা হয় সাধারণত, এবং একটা কেওটিক সিচুয়েশন হবে। হু ইজ গোয়িং টু কাম অ্যান্ড স্টপ ইট? কোন নেতা ছিল? বলেন আপনি নিজেই বলেন। আপনার যারা দর্শক তাদেরকে জিজ্ঞেস করছি, কোন তখন নেতা দাঁড়িয়ে বলেছিল যে স্টপ, আই এম হিয়ার? নো। হ্যাঁ, আমি যদি আপনাকে ছোট্ট এক্সাম্পলে যাই, আমার ক্ষুদ্র এক্সাম্পল, 7th নভেম্বর হয়তো আপনি বলেন তো ক্যান্টনমেন্টে হয়েছিল, কিন্তু হোল কান্ট্রি ওয়াজ অ্যাবসলিউটলি ওপেন। সেখানে তো অন্তত একজন লোক দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার। আমি যেন জিয়ার কথা বলছি, আমার তো চোখে দেখা, আমি তো তখন ঢাকাতে, এবং ঢাকা কিন্তু আমার উপরে বই আছে আমার লেখা। হ্যাঁ, পুরা কান্ট্রি ওয়াজ কোলাপসিং, একটা লোক তো দাঁড়িয়ে বলছে আই এম হিয়ার, গুড অর ফর ব্যাড। হ্যাঁ, একটা লোক তো রেসপন্সিবিলিটি নিয়েছে। এইখানে আপনি বলেন, এই যে এত বড় একটা রেভলিউশন হলো, সেই জুলাই থেকে শুরু করে অগস্ট 5 বা অগস্ট 6 পর্যন্ত, হু আর দ্য লিডার্স? এটা তো একটা নেমলেস রেভলিউশন। একটা নেমলেস রেভলিউশন কেমন হয় আপনি ভালো করে জানেন। এখানে ফিডেল ক্যাস্ট্রো নাই, এখানে চি গুয়েভারা ছিল না, হ্যাঁ না, এখানে there was no another জিয়াউর রহমান or somebody. Therefore, the whole রেভলিউশনটা হয়েছে একটা নাম না জানা অর্গানাইজেশন দ্বারা। যদি বলি ছাত্ররা, ইয়েস, ছাত্রদের সাথে আপনার মজদুররা আসছে, ইয়েস, দিন মজুররা আসছে, ইয়েস। তার মানে একটা পিপলস রেভলিউশন হয়েছে, আমি যদি ওভারঅল বলি। এবং সেই রেভলিউশনটা কিন্তু শান্তিপূর্ণ নয়, ইট ওয়াজ ব্লাডি রেভলিউশন। এবং এই 21st সেঞ্চুরিতে আমার মনে হয় যে এই ধরনের রেভলিউশন অন্তত আমি অবজার্ভ করিনি। এই ব্লাডি রেভলিউশনের পরে এই দেশটা কি হওয়া উচিত ছিল আপনি? সেখান থেকে আমরা কোথায় আছি? উই আর মাচ মাচ বেটার অফ। আচ্ছা, আমরা আমরা শোনেন, আমি একটা শেষ করি। আমরা আমি নিজেও, আই এম অলসো পার্ট অফ ইট। আমরা কিছুতে কিন্তু অধৈর্য হয়ে যাই, আর গেল রে, হইলো না, ওটা হলো না, সেটা হলো না, সেটা হলো না, সেটা হলো না। কিন্তু দেয়ার আর সামথিং পজিটিভ, নট দ্যাট আমি ক্যাবিনেটে আছি বলে। আজকে আমি হয়তো ক্যাবিনেটে আছি বলে একটু রয়েস হয়ে কথা বলছি, বা আমি নিজেই সেন্সার করে কথা বলছি, বিকজ আমার যে সাবজেক্ট, আমি সেই সাবজেক্টে অন্যকে বিব্রত করব কেন, বা তার সুতে যাবো কেন? কিন্তু আজকে যারা বাইরে আছে তারা বলেন গভর্নমেন্টকে সকালে একবার, বিকেলে একবার, দুপুরে একবার, আর সন্ধ্যায় একবার, মানে নাকা নিচু পর্যন্ত খাওয়াচ্ছে, শেষ পর্যন্ত অমুক। এই আপনি ইউটিউব গুলো দেখেন, আনপ্রোভোকড, কি বলে, সলিসিটেড, এমনকি উইদাউট প্রুফ আপনি আমাকে আমার কাছে কিন্তু মনে হয় যে জেনারেল সাখাওয়াত, আপনি যখন আসলে আপনার ক্যাবিনেটের চেয়ার থেকে বাইরে হবেন, একটু রিটায়ারমেন্ট নেবেন, আপনি দেখবেন কিন্তু এই সরকারের বিরুদ্ধে কমই হয়েছে আসলে। কারণ হচ্ছে যে কারণ আমি আপনাকে জানি যে আপনি সবসময় সরল পথের কথা বলেন। এই সরকার তো সরল পথে চলতেছে না। সরকারের 2টা সেকশন 4 রকমের কথা করছে। আমি আপনাদের দেখাইতে পারি যে যাই হোক, সেটা অনেক বড় আলোচনা, কমই হইতেছে। আর সরকার চলতেছে আসলে ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের কথাই কিন্তু আসলে
ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা সত্য হোক মিথ্যা হোক একটা কথা বলে এটা নিয়ে অ্যাক্ট করে রিয়েক্ট করে, কি করে না করে সেটা আমি এখন আর এটা নিয়ে আমি বলতে চাই না। আমরা একটু প্রসঙ্গে আসি। ওইটা যদি আবার আরেকটা লাইন বলতেন, উপদেষ্টাদের মধ্যে কি নির্বাচন নিয়ে 2 ভাগ বা 3 ভাগ আছে? কেউ কেউ আছে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটু থাইকা যেতে চান, ছাত্ররা এক দল, আপনারা যারা হচ্ছে মানে আপনি যদিও সোলজার কিন্তু অনেক বেশি সুশীল সমাজ বা সিভিল সোসাইটি, অনেক বেশি শিক্ষক, তো আপনারা যারা আছেন, আপনি ডক্টর সালাউদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারা এক দল, আবার মাঝখানে সৈয়দা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, তারা আবার আরেক দল, ওরকম ছাত্ররা এক দল, ওরকম আলাদা আলাদা করে আছে, কিছু দল আছে আবার নিষ্ক্রিয়, ওরকম আছে কিনা, মানে যদি আপনি বলতেন একটু। এগুলো তো আপনার অবজারভেশন। না 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 না, আমি এইটা বলা আছে আমার না, এর একটা বক্তব্য আমার না, মানে কেউ কেউ বলতেছেন কি স্যার দেখেন যে প্রফেসর আসিফ নজরুল, ডক্টর সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, তারা সবাই এক ডিপার্টমেন্ট থেকে এসেছেন, ল ডিপার্টমেন্ট, তারা অল্প একটু ছোট বড়, তারা একটা গোষ্ঠী, অ্যাটর্নি জেনারেল সহ। আবার কেউ কেউ বলতেছেন যে আপনারা যারা একদমই সিভিল সোসাইটি থেকে আসছেন, কেউ কেউ আপনাদেরকে বলতেছেন যে আপনারা যেহেতু রাস্তায় আন্দোলন করেন নাই, সেহেতু আপনাদের গায়ে আসলে এই অভ্যুত্থানের আঁচটা লাগে নাই, সেজন্য আপনারা এক পক্ষ, ছাত্ররা আবার এক পক্ষ, ডক্টর ইউনূস কোনো পক্ষ না হইতে গিয়ান এক এক সময় এক এক পক্ষ, এরকম মনে হয়। যে এইটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি এরকম মতভিন্নতা আপনাদের মধ্যে আছে কিনা, বা ইলেকশন নিয়ে ওটা যদি একটু বলতেন। আচ্ছা ঠিক, আমি আমার পজিশনটা করি। ইয়েস, আমি তো মাঠে ছিলাম না, কিন্তু 15 বছর আমি কি করছিলাম আমার মতো আপনি 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 বলেন, আমার মতো মানে কনসিস্টেন্টলি কেউ কথা বলে গেছে না, কনসিস্টেন্টলি কেউ লিখে গেছে না, এবং সেগুলি সবই রেকর্ডেড, সেগুলি সবই রেকর্ডেড, সেগুলি অল ইন রেকর্ডেড, সবই অল ইন রেকর্ডেড। এখন আমি এত রাইফেল নিয়ে দৌড়াদৌড়ি করি নাই, বাট আমি তো যতটুকু আমার বিবেক এবং শক্তি সঞ্চয় করে যতটুকু বলার আমি বলেছি আপনাকে। খালেদ, আপনি ভালো করে জানেন গতবার আপনি বলেছিলেন আমাকে তো অনেক টোপ দেওয়া হয়েছিল, অনেক, রাইট, হ্যাঁ, ইউ নো ইট, আমি রিপিট করতে যাচ্ছি না। আর তারপরে আপনি চিন্তা করেন কোন পর্যায়ে গেলে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে সৈনিকরা তোমরা গুলি করবে না, তরুণ অফিসারদের বলছিলাম যে তোমরা কোনো অর্ডার দেবে না, বিকজ ইউ আর নট পার্ট অফ ইট। আপনি এটা মানে অন রেকর্ড এবং কোর্টের মানে সংবাদ মাধ্যমে এটা আপনি বলছেন, এবং আপনার এই বলাকে অসংখ্য জায়গায় উদ্ধৃত করা হয়েছে, অসংখ্য জায়গায় ছড়ায় দেওয়া হয়েছে, এবং এটা বলা হয়েছে সময় না, সেগুলি প্রসঙ্গে আমি আসলে মানে না আমি যেটা বলছি, আপনি বললেন যে আমি আমার কথা বলছি, আমি বাকিদের সাফাইতে গাইতে পারবো না। হ্যাঁ, আসিফ নজরুল সাহেব, তারপরে রেজওয়ানা, সবাই সবার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছেন, আসলে মনে হয় পালন করেছে ওই সময়। আমি তো আসিফ নজরুলকে ছাত্রদের সাথে দেখতে সবচেয়ে বেশি, রেজওয়ানাকে দেখেছি, আপাও সবচেয়ে বেশি ছিলেন, আদিলকে দেখেছি, তারপর আরো অনেক কয়েকজনকে দেখেছি, তারা তো আমার সাথে সাহসী ভূমিকা পালন করেছে, তাই না? আমি নয় একটা কোকুনের মধ্যে থেকে কথা বলেছি। অনেক সময় আমি জিজ্ঞেস করতাম যে আমি গ্রে লিস্ট নাকি হোয়াইট লিস্ট নাকি রেড লিস্ট, মাঝে মাঝে রেড লিস্টে চলে যেতাম, আবার কিছুক্ষণ পর শুনতাম না আপনি গ্রেতে চলে আসছেন। গ্রে মানে হ্যাঁ ঠিক আছে, আপনি ডাকলে ডাকতে পারেন, হ্যাঁ, আপনি নিজেও তো অ্যাঙ্কর ছিলেন যখন আমি অনেক ধরনের কথা বলেছি। এখন কথা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো আসলে একটু এখন যেটা সুবিধা হয়েছে যে সবকিছু ডিজিটাল ফুটপ্রিন্ট অথবা প্রিন্টেড রয়ে গেছে, মানে কেউ চাইলে দেখতে পারবে, মানে আমারে আসলে সাক্ষ্য দিতে হবে না, কেউ একটু গুগল করলেও দেখতে পারবে, কেউ একটু গবেষণা করলেও দেখতে পারবে। তো সুতরাং কিন্তু আপনাদের মধ্যে মতভিন্নতা বা ওরকম গ্রুপ আছে কিনা, আপনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা, আপনি যদি হ্যাঁ বা নাতে জবাব দেন, বিস্তারিত না বলে, তাইলেও আমি পারবো যে আপনাদের মধ্যে কেউ কেউ কি চান যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা আপনারা বেশ কিছুদিন আসলে ক্ষমতা থেকে যান, বা ডক্টর ইউনূস চলে যাক, ডক্টর সালাউদ্দিন আহমেদ এসে প্রধান উপদেষ্টা হোক, উনি এসে একটা নির্বাচন করুক 3 বছর পরে দিয়ে, এরকম কোনো একটা কিছু আছে কিনা? মানে যে গুজব আসছে সব বলে দিয়েছে এগুলো আমি ঠিকই, এগুলো গুজব আমিও শুনছি।